চারা তৈরি হওয়ার আগে আমাদের দরকার হয় ডিএপি বা টিএসপি সার। এই দুই প্রকার সার আমরা দিয়ে থাকি, কারণ এখান থেকে আমরা ফসফরাস নামে একটি নিউট্রিয়েন্ট পাই। সেই নিউট্রিয়েন্টটা আমাদের মূল গঠনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, অর্থাৎ শিকড় গঠনের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু পরবর্তীতে যখন এই দুইটা সারের কাজ আছে, অর্থাৎ ফসফরাসের কাজ আছে, সে সময়ের জন্য কিন্তু আর অতিরিক্ত এগুলো দেওয়া লাগে না। কিন্তু তারপর আমরা অতিরিক্ত দিয়ে মাটিটা নষ্ট করে ফেলছি, যেই কারণে কি হচ্ছে, এই যে ফসফরাস ড্যাপ বা টিএসপি যে সার, এটি কি হচ্ছে ফিক্সেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা মাটিতে থাকা আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি মৌলের সঙ্গে বিক্রিয়া করে এগুলো বিভিন্ন যৌগ তৈরি করে ফেলছে, যেগুলো অদ্রবণীয়, পানিতে দ্রবীভূত হয় না, সেগুলো গাছ নিতে পারে না। তাতে করে কি হচ্ছে, 60 থেকে 80% ফসফরাস এরা মাটিতে থেকে যাচ্ছে, এটা গাছ গ্রহণ করতে পারছে না। উপরন্তু আমরা আরো অতিরিক্ত পরিমাণ ডিএপি টিএসপি দিচ্ছি, দিয়ে এটাকে আমরা নষ্ট করছি। তাহলে কি করলে এই সমস্যাটা সমাধান হবে? কি করলে আমরা এই টিএসপি সারটা একবার দিয়েই বাকি সময়টাতে চাষ চালিয়ে যেতে পারবো? তার পাশাপাশি অন্য সালফার, যেমন সালফার নামে একটা সার রয়েছে, আমরা ম্যাগনেসিয়াম সালফেট থেকে, জিপসাম থেকে এটা আমরা পাই। এটা 20 থেকে 30 দিনের বেশি মাটিতে থাকে না। পটাশটা 20 থেকে 30 দিনের বেশি মাটিতে থাকে না। বোরনটা 30 দিনের বেশি মাটিতে থাকে না। জিঙ্কটা 30 থেকে 40 দিনের বেশি মাটিতে থাকে না। অথচ এইগুলো আমরা সঠিক সময় মাটিতে প্রয়োগ করছি না। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবার জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বর্তমানে বিভিন্ন সময়ে আমি পেঁয়াজ চাষ বিষয়ক বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি এবং আপনারা সেগুলো দেখে বিভিন্ন রকম কমেন্ট করছেন, আমি সেগুলো রিপ্লাই দিচ্ছি। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে কেউ কেউ ভিডিও কলের মাধ্যমেও বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য কথা বলছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সে সার্ভিসটি দিতে এবং কিভাবে আপনাদের ক্ষেতের জমির বিভিন্ন সমস্যাগুলো তারা সমাধান করবেন সে বিষয়ে কথা বলতে। প্রিয় বন্ধুরা, আমি যে ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলো আসলে মাত্র 8 মিনিট বা 10 মিনিটের ভিডিও। এই স্বল্প সময়ে আসলে এত বড় পরিসরের যে বৈজ্ঞানিক আলোচনাগুলো, এগুলো আসলে করা সম্ভব হয় না। তো আমি আপনাদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে এবং নিজের সরেজমিনে বিভিন্ন জমিতে যে আমরা দেখেছি যে অনেকগুলো বিষয়ে আপনাদের ধারণা অনেক ভুল আছে, যেগুলো একদমই বিজ্ঞান ভিত্তিক নয়। অনেকভাবেই আপনারা সঠিক সময়ে সারগুলো প্রয়োগ করেন না, আপনারা জমি সম্পর্কে জানেন না যে আপনার জমির কন্ডিশনটা এখন কেমন আছে, কিভাবে আপনার জমিটাকে আগে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করার সময় কি সার দিতে হবে, গাছ কখন কোন ধাপে গাছের কি বৃদ্ধিটা ঘটে এবং তখন গাছের জন্য কি ট্রিটমেন্ট প্রয়োজন, কি ধরনের সার প্রয়োজন, কোন সার কতদিন মাটিতে থাকে, কোন সার কতদিন পর পর দিতে হয় এবং গাছের জীবনচক্রের কোন সময় কোন সারটার প্রয়োজন হয়, কতটুকু প্রয়োজন হয়, এ বিষয়ে জ্ঞান আপনাদের খুবই কম, যেটা আমি খুব ভালো করে খেয়াল করেছি। তো এইভাবে যদি আপনারা পেঁয়াজ চাষ করেন, তাহলে পেঁয়াজ চাষ করে খুব বেশি লাভবান হওয়া খুবই কঠিন ব্যাপার। এবং সঠিক জ্ঞান না থাকার কারণে যেটা আমি দেখছি যে আপনারা অধিকাংশই ম্যানেজমেন্ট ঠিক মতো না হওয়ার কারণে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আপনাদের পেঁয়াজের ক্ষেতগুলা, এবং সেই রোগ ব্যাধি থেকে প্রতিকার বা প্রতিরোধের জন্য আপনারা যে ওষুধগুলো ব্যবহার করছেন সেগুলো না বুঝে অনেক ভুল পদ্ধতি অনুসরণ করছেন, ভুলভাবে ওষুধ দিচ্ছেন, ভুল গ্রুপের ওষুধ দিচ্ছেন, আপনাদের ডোজের মাত্রা ভুল হচ্ছে, একসঙ্গে অনেকগুলো ওষুধ মিশাচ্ছেন। এইগুলো করে ওষুধে কোনো কাজ করছে না, বরঞ্চ আপনাদের গাছ আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সঠিক সার ব্যবস্থাপনা না হওয়ার কারণে গাছ দুর্বল থাকছে, যেই কারণে বিভিন্ন রোগ ব্যাধির ওষুধগুলো দিলেও কোনো কাজ হচ্ছে না। যেই কারণে যাতে করে দীর্ঘ সময় নিয়ে একদম পুরো বিজ্ঞানটি, অর্থাৎ একদম মাটি থেকে শুরু করে গাছের উৎপাদন, বিভিন্ন প্রকার সারের যে ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রকার কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক থেকে শুরু করে যত প্রকার ম্যানেজমেন্ট প্রয়োজন হয়, যাতে করে খুব অল্প খরচে বেশি পরিমাণে লাভ করা সম্ভব হয়, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি একটি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি। ইতিমধ্যে একটি অনলাইন কোর্স আমাদের চলছে, আজকে সেটা শেষ হয়ে যাবে এবং আগামী 12 তারিখ, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই 4 দিন সন্ধ্যা 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টাতে আমরা একটি অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এই 4 দিন ব্যাপী 4টা ক্লাস হওয়ার পরে আমি আপনাদেরকে এই 4টা ক্লাসের যে হ্যান্ড নোটটা থাকবে সেটি দিয়ে দিব এবং তারপরে আবার পরবর্তী সপ্তাহে আরো একটি রিভিউ ক্লাস আমি আপনাদেরকে নিব, যাতে করে কারো মধ্যে কোনো প্রকার গ্যাপ না থাকে, সবাই যেন সব বিষয়ে এক্সপার্ট হতে পারে। প্রিয় বন্ধুরা, কিছু বিষয় একটু আলোচনা করা জরুরি। যেমন ধরুন, যে কোনো ফসল চাষ করতে গেলে আগে জানতে হবে আমাদের আবহাওয়া জলবায়ু সম্পর্কে। আবহাওয়া জলবায়ু অর্থাৎ কোন আবহাওয়ায়, কোন তাপমাত্রায়, কোন আর্দ্রতায়, কোন পরিবেশে কোন ফসলটি ভালো হয় সে বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার আছে। আমাদের মাটি সম্পর্কে আসলে অনেক বেশি ধারণা থাকা দরকার আছে। কিভাবে আমরা জমি তৈরি করব,
মাটিতে কিভাবে একটি গাছ, এই যে যে মাটিতে একটি গাছ যে আমরা লাগাই, সে গাছটি কিভাবে মাটিতে থাকে, গাছের শিকড় কিভাবে মাটির মধ্যে বাড়ে, সেই মাটিতে তো আমরা সার দিই, বিভিন্ন প্রকার সার দিই। এই সারগুলো মাটিতে যাওয়ার পরে কি হয়, কি ঘটনা ঘটে, সারগুলো কিভাবে মাটির মধ্যে ভাঙে, কিভাবে সে সারগুলো গাছ গ্রহণ করতে পারে। মাটিতে বিভিন্ন প্রকার উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো থাকে, সেই ছত্রাক ব্যাকটেরিয়া গুলো কিভাবে এই সারগুলোকে মাটিতে ভাঙতে সাহায্য করে, গাছ যাতে সারগুলো গ্রহণ করতে পারে সেই কাজে সহযোগিতা করে। এই বিষয়গুলো আসলে আমাদের পরিপূর্ণভাবে জানা প্রয়োজন। আমাদের জানা প্রয়োজন যে কোন সারের সঠিক ডোজ কোনটা, সারের ডোজটা ভুল দেওয়ার কারণে, অতিরিক্ত সার দেওয়ার কারণে আমরা এই মাটিকে নষ্ট করে ফেলছি। মাটিকে নষ্ট করে ফেলার কারণে মাটির ভিতরকার যে প্রয়োজনীয় যেই ছত্রাক গুলো, যে ব্যাকটেরিয়া গুলো, আরো যে মাইক্রোঅর্গানিজম গুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই উপকারী মাইক্রোঅর্গানিজম নষ্ট হওয়ার কারণে ক্ষতিকর যেই অর্গানিজম গুলো আছে, যেমন ধরেন ছত্রাক ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু সংখ্যা বৃদ্ধি করছে। সার বেশি দেওয়ার কারণেও তারা সংখ্যা বৃদ্ধি করছে, সংখ্যা বৃদ্ধি করে গাছে বিভিন্ন প্রকার রোগ বালাই সৃষ্টি করছে। ভুল সার প্রয়োগ করার কারণে গাছ আবার রোগ প্রতিরোধী হতে পারছে না, যে কারণে গাছ সহজেই আক্রান্ত হচ্ছে। আমরা জানি না যে আসলে গাছের বৃদ্ধির কয়েকটা পর্যায়। গাছ চারা অবস্থা থেকে আমরা লাগানো শুরু করি, সেখান থেকে একটা প্রাথমিক বৃদ্ধি হয় গাছের, আবার আর একটা বৃদ্ধি হয়, শাখা প্রশাখা বাড়ে, সেখান থেকে আবার পেঁয়াজের গন্ধ গঠনের কাজ শুরু হয়, সেখান থেকে আবার গন্ধ গঠন সম্পন্ন হয়, একবার সে গন্ধটা পরিপূর্ণ হয় শেষ পর্যায়ে এসে। এই যে 4-5টা ধাপ, এটা কবে হয়? আমরা প্রথমে যখন চারা 0 দিনে লাগাই, বৃদ্ধিটা 10 থেকে 12 দিনে শুরু হয়। বৃদ্ধি শাখা প্রশাখাটা 25 থেকে 30 দিনে চলে। তারপর তার গন্ধ গঠন 40 থেকে 45 দিনে শুরু হয়। 60 থেকে 65 দিনে গন্ধটা সঠিক আকৃতি লাভ করে এবং আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে যায় এবং পরিপূর্ণ পরিপক্কতা লাভ করে 85 থেকে 90 দিনের মাসায় যে গাছ ভেদে কোনো কোনো গাছে একটু দীর্ঘ সময় লাগে, সেগুলো আরো পরে যে পরিপূর্ণতা লাভ করে। তো এই যে বিভিন্ন ধাপগুলো, এই ধাপগুলোতে আসলে কখন কোন সারের দরকার হয় সেটা আমাদের জানা প্রয়োজন। সে বিষয়ে আমরা অনেকেই কিন্তু জানি না। কোন সার আগে দিতে হবে, কোন সার পরে দিতে হবে, সে বিষয়ে আমাদের ধারণার অভাব রয়েছে। আমাদের যে গাছের বৃদ্ধি পর্যায়গুলো থাকে, এই যে 10 থেকে 12 দিনে, 25 থেকে 30 দিনে, এই সময়গুলোতে আমাদের দেওয়া লাগে ইউরিয়া সার। কারণ হচ্ছে গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন সার, আর নাইট্রোজেনের উৎস হলো ইউরিয়া। কিন্তু আমরা সেই ইউরিয়া সারটি আমরা এই সঠিক সময় প্রয়োগ করছি না, আমরা ভুল সময় দিচ্ছি। এছাড়াও আমাদের এই চারা তৈরি হওয়ার আগে আমাদের দরকার হয় ডিএপি বা টিএসপি সার। এই 2 প্রকার সার আমরা দিয়ে থাকি, কারণ এখান থেকে আমরা ফসফরাস নামে একটি নিউট্রিয়েন্ট পাই। সেই নিউট্রিয়েন্টটা আমাদের মূল গঠনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, অর্থাৎ শিকড় গঠনের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু পরবর্তীতে যখন এই 2টা সারের কাজ আছে, অর্থাৎ ফসফরাসের কাজ আছে, সে সময়ের জন্য কিন্তু আর অতিরিক্ত এগুলো দেওয়া লাগে না। কিন্তু তারপর আমরা অতিরিক্ত দিয়ে মাটিটা নষ্ট করে ফেলছি, যে কারণে কি হচ্ছে, এই যে ফসফরাস, ড্যাপ বা টিএসপি যে সার, এটি কি হচ্ছে ফিক্সেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা মাটিতে থাকা আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি যোগ মৌলের সঙ্গে বিক্রিয়া করে এগুলো বিভিন্ন যৌগ তৈরি করে ফেলছে, যেগুলো অদ্রবণীয়, পানিতে দ্রবীভূত হয় না, সেগুলো গাছ নিতে পারে না। তাতে করে কি হচ্ছে, 60 থেকে 80% ফসফরাস এরা মাটিতে থেকে যাচ্ছে, এটা গাছ গ্রহণ করতে পারছে না। উপরন্তু আমরা আরো অতিরিক্ত পরিমাণ ডিএপি টিএসপি দিচ্ছি, দিয়ে এটাকে আমরা নষ্ট করছি। তাহলে কি করলে এই সমস্যাটা সমাধান হবে? কি করলে আমরা এই টিএসপি সারটা একবার দিয়েই বাকি সময়টাতে চাষ চালিয়ে যেতে পারবো? তার পাশাপাশি অন্য সালফার, যেমন সালফার নামে একটা সার রয়েছে, আমরা ম্যাগনেসিয়াম সালফেট থেকে, জিপসাম থেকে এটা আমরা পাই। এটা 20 থেকে 30 দিনের বেশি মাটিতে থাকে না। পটাশটা 20 থেকে 30 দিনের বেশি মাটিতে থাকে না। বোরনটা 30 দিনের বেশি মাটিতে থাকে না। জিঙ্কটা 30 থেকে 40 দিনের বেশি মাটিতে থাকে না। অথচ এইগুলো আমরা সঠিক সময় মাটিতে প্রয়োগ করছি না। যে সময় মাটিতে দেওয়া দরকার সে সময় আমরা এগুলো মাটিতে দিচ্ছি না। মাটি তখন প্রয়োজনীয় এই পটাশ পাচ্ছে না, সালফার পাচ্ছে না, জিঙ্ক পাচ্ছে না, বোরন পাচ্ছে না। জিঙ্ক বোরন যদি ঠিক মতো না পায় তাহলে গাছের ক্লোরোফিল গঠন হচ্ছে না, সালফারের কারণে ক্লোরোফিল গঠন হচ্ছে না। ক্লোরোফিল গঠন না হলে গাছ ঠিক মতো খাবার তৈরি করতে পারছে না। খাবার তৈরি করতে না পারলে গাছ দুর্বল হয়ে যাচ্ছে। গাছ যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন গাছ নানা রকম রোগ ব্যাধির আক্রমণ হচ্ছে। আর রোগ ব্যাধির আক্রমণ হলে সেটা ঠিক করার জন্য আমরা ভুল ওষুধ প্রয়োগ করছি, অনেক ওষুধ প্রয়োগ করছি, এতে করে গাছ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোনো কারণে ঠিক হচ্ছে না। আবার হলেও এই দুর্বল থাকার কারণে, সঠিক নিউট্রিয়েন্ট না পাওয়ার কারণে আবারও তার একটি সমস্যা হচ্ছে। আবার একই ধরনের ওষুধ বারবার স্প্রে করার কারণে ওই ওষুধগুলো আর স্প্রে করলে রোগের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে না। এজন্য আমাদের জানতে হবে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে, বিভিন্ন ছত্রাকনাশক সম্পর্কে, ছত্রাক সম্পর্কে, কিভাবে ছত্রাক ব্যাকটেরিয়া এরা মাটিতে বসবাস করে, কেন এরা গাছে আক্রমণ করে, কোন অবস্থায় আক্রমণ করে, কোন পরিবেশে আক্রমণটা বেশি করে, কিভাবে এদেরকে ঠেকানো যায়। একটি পরিপূর্ণ বিষয় আসলে আমাদের জ্ঞানের প্রয়োজন। এই জন্য আমাদের দীর্ঘ আলোচনা করার দরকার। সময় নিয়ে আমাদের যদি আমরা ক্লাস করতে না পারি,
আমি যদি আপনাদের সঙ্গে আলোচনা করতে না পারি, আসলে এরকম ভিডিও কলে 10-15 মিনিট কথা বলে বা এরকম ইউটিউবে 10-15 মিনিট ভিডিও দিয়ে কোনোভাবেই এই বৈজ্ঞানিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ বিষয়টাকে তুলে ধরা সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করে হলেও মাত্র এই 4-5 দিন আপনারা এই সময়টা দিয়ে আপনারা ক্লাসগুলো করবেন। আমার দৃঢ় বিশ্বাস, এই ক্লাসগুলো যদি সফলভাবে আপনারা সম্পন্ন করেন, তাহলে আপনাদের শুধুমাত্র পেঁয়াজ চাষ না, যে কোনো ফসল চাষ করার জন্য যে বেসিক আইডিয়াটা, যে মৌলিক জ্ঞানটা থাকা দরকার কৃষি বিষয়, সেই জ্ঞানটা আপনাদের থাকবে। প্রিয় বন্ধুরা, এই পুরো ক্লাসগুলো আসলে মূলত আমি চেষ্টা করছি এক প্রকার সবাইকে একটা সার্ভিস দেওয়ার জন্য, বিজ্ঞান ভিত্তিক জ্ঞানটাকে বিস্তৃত করার জন্য। আমার এখানে ব্যবসাটা মূল উদ্দেশ্য না। তারপরেও নিয়ম রক্ষার্থে এই কোর্সটি চালু করার জন্য একটা রেজিস্ট্রেশনের সিস্টেম আমি করেছি, এবং সেই রেজিস্ট্রেশনটা করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে রেজিস্ট্রেশন কর্মকাণ্ড সম্পন্ন করবেন, এবং রেজিস্ট্রেশন ফি আমি রেখেছি, সেটা খুবই অ্যাফোর্ডেবল একটি ফি, মাত্র 200 টাকা। আমি আশা করি এই 200 টাকা রেজিস্ট্রেশন ফি আপনারা পেমেন্ট করে তারপরে এই ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। তারপর যদি আপনাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে যার আর্থিক ক্যাপাসিটি একদমই নেই বললে চলে বা খুবই কম, তাহলে সেক্ষেত্রে আমি কথা দিচ্ছি আপনার রেজিস্ট্রেশনটা আমি ফ্রি করে দিব, আপনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। তবে আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন বা যারা পেঁয়াজ চাষটি করেন নিয়মিত, তারা অবশ্যই এই কোর্সটিতে অংশগ্রহণ করুন এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিটা জেনে বিভিন্ন বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রেখে পেঁয়াজ চাষ করুন। তাহলে আপনাদের চাষ করার ক্ষেত্রে খরচটাও যেমন অনেক বেশি কমে যাবে, ঠিক একইভাবে আপনারা লাভটা অনেক বেশি করতে পারবেন। এইভাবেই আপনারা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে 2 গুণ থেকে 3 গুণ ফসল ফলাতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর নিয়মিত আমার এই চ্যানেল থেকে কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ডান পাশের বেল বাটনটি চাপবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন এবং সেখান থেকে দেখে কৃষি বিষয়ক জ্ঞানগুলো আপনি নিতে পারবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।